বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের বিস্তীর্ণ সবুজের মাঝখানে ছোট্ট একটি গ্রাম নূরপুর। বর্ষায় কাদা, শীতে ধুলো, গরমে ফেটে যাওয়া মাটি, তবু গ্রামের মানুষ হাসিখুশি। গ্রামের মাঝখানে একটি পুরনো মসজিদ, পাশে বিশাল এক বটগাছ। সেই বটগাছ যেন গ্রামের ইতিহাসের সাক্ষী। নূরপুরের মানুষ বলত, এই গ্রাম টিকে আছে কিছু মানুষের জন্য। আর সেই কিছু মানুষ ছিল ৮ জন নারী। তারা ধনী ছিল না, ক্ষমতাবান ছিল না, কিন্তু তাদের ছিল চরিত্র, যা পাহাড়ের মতো দৃঢ়, নদীর মতো নির্মল, আর আকাশের মতো বিস্তৃত। খাদিজা, সততার আগুনে গড়া এক নারী। খাদিজার বয়স ৪০-এর কাছাকাছি। মাথায় সবসময় সাদা ওড়না, চোখে ক্লান্তি, তবু ভেতরে দৃঢ়তা। স্বামী মারা গেছেন ৫ বছর আগে। রেখে গেছেন ২ সন্তান, রাহিম ও সাবিহা। স্বামীর মৃত্যুর পর আত্মীয়স্বজন বলেছিল, ২ সন্তান নিয়ে কিভাবে বাঁচবে। কেউ কেউ প্রস্তাব দিয়েছিল পুনর্বিবাহের, কিন্তু খাদিজা বলেছিলেন, আমি ভিক্ষা চাই না, আমি কাজ করব। বাড়ির সামনে ছোট্ট টিনের ঘরে মুদি দোকান খুললেন। প্রথম দিন বিক্রি হল মাত্র ৪৮০ টাকা, কিন্তু তিনি খুশি ছিলেন। সততার পরীক্ষা। এক বিকেলে শহর থেকে আসা এক ব্যবসায়ী তার দোকানে এলো। তাড়াহুড়োয় ৫,০০০-এর বদলে ১০,০০০ টাকা দিয়ে চলে গেল। রাহিম বলল, মা, আল্লাই তো দিয়েছেন। খাদিজা দৃঢ়কণ্ঠে বললেন, আল্লাহ পরীক্ষা করেন, হারাম দেন না। তিনি ৩ কিলোমিটার হেঁটে টাকা ফিরিয়ে দিলেন। লোকটি অবাক হয়ে বলল, আপনার মতো মানুষ আজকাল নেই। সেই দিন থেকে নূরপুরে একটি কথা ছড়িয়ে পড়ে, সততার ঠিকানা খাদিজার দোকান। আয়েশা ছিল নূরপুরের প্রথম মেয়ে যে শহরের কলেজে ভর্তি হয়। তার বাবা একজন ভ্যান চালক, তবু তিনি মেয়ের পড়াশোনা বন্ধ করেননি। সমাজের চাপ। কলেজে গিয়ে আয়েশা নানা চাপে পড়ে। বন্ধুরা বলত, এত সংযম করে চললে চলবে না। কেউ হাসাহাসি করত তার সরল পোশাক নিয়ে। একদিন ক্লাসে একজন ছেলে ব্যঙ্গ করে বলল, গ্রামের মেয়ে, শহরে এসে বদলাও। আয়েশা শান্তভাবে উত্তর দিল, জ্ঞান অর্জন করতে এসেছি, নিজেকে হারাতে নয়। বড় সাফল্য। পরীক্ষায় সে প্রথম হল। কলেজের অধ্যাপক বললেন, তুমি প্রমাণ করেছ চরিত্র কখনো অগ্রগতির বাধা নয়। সেই দিন নূরপুরে মিষ্টি বিতরণ হয়েছিল। মরিয়ম, ধৈর্যের প্রতিচ্ছবি। মরিয়মের স্বামী সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান। একসময় সুখী সংসার, হঠাৎ অন্ধকার। রাতের কান্না। রাতে চুপচাপ কাঁদতেন, কিন্তু দিনের আলোয় হাসতেন। তিনি সেলাই শিখলেন, গ্রামের মেয়েদের কাপড় সেলাই করতে লাগলেন। এক অপমান। এক ধনী মহিলা বলেছিল, তোমার স্বামী তো বোঝা হয়ে গেছে। মরিয়ম শান্তভাবে বললেন, যে মানুষ আমার সুখের সময় পাশে ছিল, তার কষ্টে পাশে থাকব না? এই কথায় অনেকেই লজ্জা পেয়েছিল। রুকাইয়া, আলোর প্রদীপ। রুকাইয়া ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী, কিন্তু তার বাবা বলেছিলেন, মেয়েদের বেশি পড়াশোনা দরকার নেই। তবুও সে পড়েছে, সংগ্রাম করেছে, বৃত্তি পেয়েছে। শিক্ষকতা শুরু। গ্রামে ছোট্ট একটি স্কুল শুরু করলেন। প্রথম দিন ছাত্র ছিল মাত্র ৭ জন। আজ সেই স্কুলে ২০০ জন ছাত্রছাত্রী। রুকাইয়া বলতেন, শিক্ষা শুধু চাকরির জন্য নয়, মানুষ হওয়ার জন্য। সালমা, ক্ষমার শক্তি। সালমার স্বভাব ছিল নরম। একদিন জমির সীমানা নিয়ে প্রতিবেশীর সাথে বড় ঝগড়া হয়। সবাই ভাবছিল মামলা হবে, কিন্তু পরদিন সকালে সালমা নিজেই গিয়ে বললেন, চলুন ভুলে যাই। প্রতিবেশী কেঁদে ফেললেন। নুসরাত, আত্মসম্মানের লড়াই। নুসরাত শহরের একটি গার্মেন্টসে কাজ করত। একদিন সুপারভাইজার তাকে অন্যায় প্রস্তাব দেয়। নুসরাত চড় মেরে বেরিয়ে আসে, চাকরি হারায়, কিন্তু কয়েক মাস পর একটি ভালো প্রতিষ্ঠানে কাজ পায়। সে বলেছিল, সম্মান হারিয়ে টাকা পাওয়া মানে সব হারানো। হাফসা, দানের আলো। হাফসা নিজে অভাবী, তবুও প্রতিদিন সামান্য খাবার আলাদা করে রাখতেন। একদিন ঘরে খাবার কম। ছেলে বলল, আজ দিও না। হাফসা বললেন, দান করলে আল্লাহ পূরণ করেন। কয়েকদিন পর তার স্বামীর পুরনো পাওনা টাকা ফিরে আসে। জয়নব, নেতৃত্বের সাহস। বন্যায় গ্রাম ডুবে গেল। পুরুষেরা হতবিহ্বল। জয়নব নারীদের সংগঠিত করলেন। ত্রাণ, রান্না, চিকিৎসা সব ব্যবস্থা করলেন। গ্রামের চেয়ারম্যান বললেন, আপনি না থাকলে গ্রাম ভেঙে পড়ত।
বড় সংকট। এক প্রভাবশালী ব্যক্তি গ্রামের জমি দখল করতে আসে। ভয় ছড়ায়, কিন্তু ৮ নারী একসাথে দাঁড়ায়। তারা সভা করে, স্বাক্ষর সংগ্রহ করে, প্রশাসনের কাছে যায়, মিডিয়া আসে। অবশেষে জমি রক্ষা পায়। নতুন প্রজন্ম। কয়েক বছর পর নূরপুর বদলে গেছে। শিক্ষিত, সচেতন, ঐক্যবদ্ধ। এক ছোট মেয়ে জিজ্ঞেস করল, আমরাও কি আপনাদের মতো হতে পারব? খাদিজা বললেন, সত্য আঁকড়ে ধরলে অবশ্যই। নূরপুরের অন্ধকার ইতিহাস। নূরপুর সবসময় এমন ছিল না। আজ যে গ্রাম ঐক্যবদ্ধ, শিক্ষিত ও সাহসী, একসময় তা ছিল বিভক্ত, ভীত ও নীরব। জমিদার প্রথার শেষ সময়ে গ্রামের বড় অংশের জমি চলে যায় কয়েকটি প্রভাবশালী পরিবারের হাতে। মানুষ অন্যায় দেখত, কিন্তু প্রতিবাদ করত না। জয়নবের দাদি বলতেন, এই গ্রামের মানুষ ভালো, কিন্তু ভয় পায়। এই ভয়ই ছিল নূরপুরের সবচেয়ে বড় শত্রু। ৮ নারী তখনও একত্র হননি। তারা তখন আলাদা আলাদা জীবন নিয়ে সংগ্রাম করছিলেন, কিন্তু ভাগ্য তাদের একত্র করার প্রস্তুতি নিচ্ছিল। খাদিজার অতীত, অসমাপ্ত স্বপ্ন। খাদিজা ছোটবেলায় পড়াশোনায় খুব ভালো ছিল। তার স্বপ্ন ছিল নার্স হওয়ার, কিন্তু ৮ম শ্রেণীর পর বিয়ে হয়ে যায়। স্বামী রফিক ছিল ভালো মানুষ, কিন্তু গরিব। তবু খাদিজা সুখী ছিল। রফিক বলত, একদিন তোমার পড়াশোনা আবার শুরু করাবো। কিন্তু সেই দিন আর আসেনি। রফিকের মৃত্যুর রাতে খাদিজা প্রথমবার ভেঙে পড়েছিলেন। তিনি সিজদায় পড়ে বলেছিলেন, হে আল্লাহ, আমি দুর্বল, আমাকে শক্তি দিন। সেই রাতেই তার ভেতরে নতুন এক খাদিজার জন্ম হয়। কলেজের ২য় বছরে আয়েশা বড় পরীক্ষার মুখোমুখি হয়। এক প্রভাবশালী ছাত্রনেতা তাকে বারবার বিরক্ত করত। প্রথমে কথা, তারপর চাপ, তারপর হুমকি। একদিন সে বলল, আমার প্রস্তাব না মানলে তোমার ফল খারাপ হবে। আয়েশা কাঁপছিল, কিন্তু মাথা নত করেনি। সে সরাসরি অধ্যক্ষের কাছে অভিযোগ করল। অনেকে বলল, তুমি নিজের ক্ষতি করলে। কিন্তু তদন্ত হল। সেই ছাত্রনেতা সাময়িক বহিষ্কার হল। সেদিন আয়েশা বুঝল, চুপ থাকা মানেই নিরাপদ থাকা নয়। মরিয়মের নীরব যুদ্ধ। স্বামী পঙ্গু হওয়ার পর শুধু অর্থকষ্ট নয়, মানসিক চাপও বাড়ে। একদিন স্বামী কাঁদতে কাঁদতে বললেন, আমি তোমার বোঝা। মরিয়ম তার হাত ধরে বললেন, আপনি আমার পরীক্ষার কারণ, বোঝা নন। রাতে তিনি আল্লাহর কাছে কাঁদতেন, কিন্তু কখনো স্বামীর সামনে দুর্বল হতেন না। তার ধৈর্য ধীরে ধীরে স্বামীর মনোবল ফিরিয়ে আনে। স্বামী হাতের কাজ শিখে ছোট ব্যবসা শুরু করেন। রুকাইয়ার বড় সিদ্ধান্ত। স্কুল বড় হওয়ার পর এক এনজিও থেকে প্রস্তাব আসে, স্কুল শহরে সরিয়ে নিতে হবে। শহরে গেলে বড় ফান্ডিং, ভালো বেতন, উন্নত ভবন। কিন্তু গ্রাম ছেড়ে দিলে গরিব ছাত্রছাত্রীরা পড়তে পারবে না। রুকাইয়া সারা রাত ভাবলেন, পরদিন বললেন, আমি গ্রাম ছাড়ব না। অনেকে তাকে বোকা বলল, কিন্তু তিনি জানতেন তার মিশন টাকা নয়, মানুষ। সালমার বড় পরীক্ষা। সালমার ছেলে ভুল পথে জড়িয়ে পড়ে, চুরি করতে গিয়ে ধরা পড়ে। গ্রামের মানুষ কঠোর শাস্তি চায়। সালমা ছেলের হাত ধরে সবার সামনে বললেন, আমার ছেলে ভুল করেছে, শাস্তি দিন, কিন্তু তাকে মানুষ হবার সুযোগও দিন। ছেলে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। এই ঘটনার পর ছেলে বদলে যায়। আজ সে মসজিদে শিক্ষক। নুসরাতের নতুন সংগ্রাম। নতুন চাকরিতে নুসরাত ভালো করছে, কিন্তু গ্রামের কিছু লোক ফিসফিস করে, মেয়ে একা শহরে কাজ করে, নিশ্চয়ই ঠিক না। এই অপবাদ তাকে কষ্ট দেয়। একদিন সে মসজিদের ইমামের কাছে গিয়ে বলে, চাচা, আমি কি ভুল করছি? ইমাম বলেন, হালাল পথে রিজিক অর্জন ইবাদত। সেই কথা তার হৃদয়ে শক্তি যোগায়। হাফসার অদৃশ্য দান। এক রাতে প্রবল ঝড়ে পাশের বাড়ির চাল উড়ে যায়। হাফসা নিজের জমিয়ে রাখা টাকা দিয়ে চুপি চুপি চাল ঠিক করিয়ে দেয়। কেউ জানত না, কিন্তু কয়েকদিন পর সেই পরিবার জানতে পারে। তারা এসে বলল, আপনি না থাকলে আমরা রাস্তায় থাকতাম। হাফসা হাসলেন, যা দিই তা আল্লাহর কাছেই জমা থাকে। জয়নবের রাজনৈতিক চাপ। গ্রামের জমি রক্ষা করার পর জয়নব আলোচনায় আসে। স্থানীয় রাজনৈতিক নেতা তাকে প্রস্তাব দেয়,
দলে যোগ দিলে উন্নয়ন প্রকল্পে সুবিধা দেবে। জয়নব বললেন, আমি মানুষের জন্য কাজ করি, দলের জন্য নয়। এরপর শুরু হয় তার বিরুদ্ধে অপপ্রচার। কেউ বলে সে ক্ষমতালোভী, কেউ বলে সে বিদেশি টাকার এজেন্ট। কিন্তু ৮ নারী একসাথে দাঁড়ায়। অগ্নি পরীক্ষা। এক রাতে খাদিজার দোকানে আগুন লাগে, সব পুড়ে ছাই। গ্রাম শোকাহত। খাদিজা চুপচাপ দাঁড়িয়েছিলেন। আয়েশা কাঁদছিল। মরিয়ম বলল, এটা ষড়যন্ত্র। জয়নব তদন্তের দাবি করলেন। গ্রামের মানুষ টাকা তুলে নতুন দোকান বানাল। খাদিজা বললেন, আমি একা নই, এটাই আমার শক্তি, ঐক্যের শক্তি। ৮ নারী সিদ্ধান্ত নিলেন। তারা একটি নারী উন্নয়ন সমিতি গঠন করবেন। উদ্দেশ্য, মেয়েদের শিক্ষা, আত্মরক্ষা প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসা সহায়তা, আইনি সচেতনতা। গ্রামের পুরুষেরা প্রথমে সন্দেহ করল, কিন্তু ধীরে ধীরে ফল দেখা গেল। ভবিষ্যতের বীজ। ৫ বছর পর নূরপুরে আর কোনো মেয়ে স্কুল ছাড়া নয়। নারীরা স্বাবলম্বী, জমি নিরাপদ। একদিন বটগাছের নিচে ৮ নারী বসেছিলেন। সূর্য অস্ত যাচ্ছিল। আয়েশা বলল, আমাদের লড়াই কি শেষ? জয়নব মৃদু হাসলেন। ন্যায়ের লড়াই কখনো শেষ হয় না। খাদিজা বললেন, কিন্তু আজ আমরা জিতেছি, ভয়ের ওপর। বাতাস বয়ে গেল। নূরপুরে শিশুরা খেলছিল। গ্রাম বদলেছে, কারণ ৮ নারী বদলাতে ভয় পায়নি। ঝড়ের পূর্বাভাস। নূরপুর বদলে গেছে, কিন্তু পরিবর্তন কখনো শত্রুহীন হয় না। নারী উন্নয়ন সমিতি এখন আশেপাশের ৫টি গ্রামে কাজ করছে। মেয়েরা পড়ছে, ছোট ব্যবসা করছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। এই পরিবর্তন সবাই ভালো চোখে দেখেনি। একদিন সন্ধ্যায় জয়নবের কাছে খবর এলো, জেলার এক প্রভাবশালী শিল্পপতি নূরপুরের পাশের জমিতে বড় কারখানা বানাতে চায়। কাগজপত্রে দেখানো হয়েছে জমি অনাবাদি, কিন্তু সেই জমি ছিল গ্রামের কৃষকদের জীবন। খাদিজা গভীর শ্বাস নিয়ে বললেন, এবার লড়াই শুধু গ্রামের না, পুরো এলাকার। মিডিয়ার আলো। আয়েশা এখন একটি জাতীয় পত্রিকায় ফ্রিল্যান্স লেখালেখি করে। সে কারখানার প্রস্তাব নিয়ে অনুসন্ধান শুরু করল। নথি ঘেটে বের করল ভুয়া কাগজপত্র, জাল স্বাক্ষর। একটি প্রতিবেদন প্রকাশ হল। শিরোনাম, উন্নয়নের নামে জমি দখল। সারা জেলায় আলোড়ন পড়ে গেল। কিন্তু সেই রাতেই আয়েশার ফোনে হুমকি এলো, বেশি লিখলে ভালো হবে না। সে ফোন কেটে দিল। হাত কাঁপছিল, কিন্তু চোখ দৃঢ়। খাদিজার দৃঢ়তা। কারখানার লোকেরা প্রস্তাব দিল, খাদিজার নতুন দোকানের জন্য বড় অঙ্কের টাকা। শর্ত একটাই, সমিতির আন্দোলন থেকে সরে দাঁড়াতে হবে। খাদিজা বললেন, আমি আগুনে পুড়ে দাঁড়িয়েছি, টাকায় বিক্রি হব না। লোকেরা চলে গেল, কিন্তু কয়েকদিন পর তার দোকানের সামনে ভাঙচুর হল। গ্রাম উত্তেজিত। জয়নব বললেন, রাগ নয়, প্রমাণ চাই। আদালতের পথে। রুকাইয়া আইনজীবীর সাথে যোগাযোগ করলেন। জমির কাগজপত্র আদালতে চ্যালেঞ্জ করা হল। নুসরাত নারীদের সঙ্গচিত করলেন। হাফসা খাবারের ব্যবস্থা করলেন আন্দোলনকারীদের জন্য। মরিয়ম প্রতিদিন দোয়া করতেন। আদালতে শুনানির দিন। জেলা শহরে শত শত নারী উপস্থিত। এক সাংবাদিক জিজ্ঞেস করল, আপনারা কি ভয় পান না? জয়নব বললেন, ভয় পেলে সন্তানদের চোখে তাকাতে পারব না। জীবনহানির চেষ্টা। শুনানির আগের রাত আয়েশা শহর থেকে ফিরছিল। হঠাৎ একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। লোকেরা দ্রুত পালিয়ে যায়। আয়েশা রাস্তায় পড়ে থাকে। সংবাদ পেয়ে সবাই ছুটে আসে। হাসপাতালে ডাক্তার বলেন, অল্পের জন্য বড় বিপদ এড়িয়েছে। খাদিজা তার মাথায় হাত রেখে বললেন, তুমি আমাদের কণ্ঠ। আয়েশা ফিসফিস করে বলল, আমি থামব না। সত্যের জয়। আদালতের রায়ের দিন। জেলা আদালত কক্ষে নিস্তব্ধতা। বিচারক রায় পড়লেন, জমি দখলের সব কাগজ বাতিল, কারখানা স্থগিত। আদালত কক্ষে কান্না, আলিঙ্গন, সিজদা। জয়নব চোখ ভেজা কণ্ঠে বললেন, এটা আমাদের জয় না, ন্যায়ের জয়। নতুন হুমকি। রায়ের পরেও অপপ্রচার থামেনি। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা খবর ছড়ানো হল। ৮ নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হল। নুসরাত বলল, চরিত্র আক্রমণ অন্যায়কারীর শেষ অস্ত্র। রুকাইয়া সিদ্ধান্ত নিলেন, গ্রামে মিডিয়া সচেতনতা কর্মশালা হবে। মেয়েরা শিখল কিভাবে ভুয়া খবর চেনা যায়। এক বড় ত্যাগ। হঠাৎ মরিয়মের স্বামীর অবস্থা খারাপ হয়ে যায়। চিকিৎসার জন্য বড় অঙ্কের টাকা দরকার।
সমিতির তহবিলে কিছু টাকা ছিল। মরিয়ম বললেন, এ টাকা আন্দোলনের জন্য, আমার জন্য নয়। কিন্তু 8 নারী একসাথে বললেন, তুমি আমাদের একজন, তোমার কষ্ট আমাদের কষ্ট। চিকিৎসা হল। কিন্তু কয়েক মাস পর স্বামী ইন্তেকাল করলেন। মরিয়ম কাঁদলেন, কিন্তু বললেন, তিনি গর্বিত হয়ে গেছেন। তার ধৈর্য সবাইকে নতুন শক্তি দিল। জাতীয় স্বীকৃতি। কয়েক বছর পর নারী উন্নয়ন সমিতি জাতীয় পুরস্কার পেল। রাজধানীতে অনুষ্ঠানে 8 নারী আমন্ত্রিত। মঞ্চে ঢাকা হল জয়নবকে। তিনি বললেন, আমরা কোনো নায়িকা নই, আমরা শুধু অন্যায়ের সামনে নীরব থাকিনি। সারা হল দাঁড়িয়ে করতালি দিল। উত্তরাধিকার। সময় বয়ে যায়। রাহিম এখন আইনজীবী, সাবিহা ডাক্তার, সালমার ছেলে শিক্ষক, নুসরাতের মেয়ে উদ্যোক্তা, আয়েশা জাতীয় সাংবাদিক, রুকাইয়ার স্কুল কলেজে পরিণত হয়েছে, হাফসার ছেলে সমাজকর্মী, জয়নব জেলা পরিষদের নির্বাচিত সদস্য। একদিন বটগাছের নিচে নতুন প্রজন্ম জড়ো হল। এক কিশোরী জিজ্ঞেস করল, আপনারা কিভাবে এত সাহস পেলেন? খাদিজা বললেন, সাহস জন্মায় বিশ্বাস থেকে। আয়েশা বলল, চুপ না থাকার সিদ্ধান্তই প্রথম পদক্ষেপ। মরিয়ম বললেন, ধৈর্য মানে দুর্বলতা নয়। জয়নব শেষ কথা বললেন, চরিত্রবান নারী শুধু পরিবার না, ইতিহাস বদলায়। উপসংহার। নূরপুরের আলো। বছর কেটে গেছে, বটগাছ এখনও দাঁড়িয়ে। 8 নারী এখন বৃদ্ধা, কিন্তু তাদের চোখে সেই একই দীপ্তি। একদিন সন্ধ্যায় সূর্য ডুবছিল। হাফসা মৃদুস্বরে বললেন, আমরা কি সফল হয়েছি? রুকাইয়া চারদিকে তাকিয়ে বললেন, দেখো, কোনো মেয়ে ভয়ে মাথা নত করে না, এটাই সাফল্য। দূরে শিশুদের হাসি। নূরপুর আজ শুধু একটি গ্রাম নয়, একটি প্রতীক। চরিত্র, সাহস, ঐক্য ও বিশ্বাসের প্রতীক। শেষ কথা। 8 নারী প্রমাণ করে গেলেন, চরিত্র শুধু ব্যক্তিগত গুণ নয়, এটি সামাজিক বিপ্লবের শক্তি। একটি সততা বদলায় পরিবার, একটি সাহস বদলায় সমাজ, একটি চরিত্রবান নারী বদলাতে পারে একটি প্রজন্ম। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করুন।